তাহলে আপনার গ্রহণযোগ্যতা, তাহলে আমার গ্রহণযোগ্যতা থাকবে কি? আমার জন্য শাস্তি অপেক্ষা করবে তার জন্য, কারণ দেশের প্রেসিডেন্ট, দেশের মানে আইন আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে যে আমি এটা করতে পারি না। আমরা মাঝে মাঝে দেখতে পাই এই যে সিআইএর এজেন্টরা গ্রেপ্তার হয়, রাশিয়ান এজেন্টরা গ্রেপ্তার হয়, কেন হয়? এই সমস্ত ব্রিচ অফ কনফিডেন্স লিক আউট করার জন্য। তো এটা ইজ এ ভেরি সেনসিটিভ পয়েন্ট, সেনসিটিভ ইস্যু। এটা যখনই মানে ক্যাবিনেটে থাকবে বা ওই ধরনের গ্রুপে থাকবে, মানে ডিসিশন মেকিং গ্রুপে থাকবে, তাদের উচিত হবে তাদের কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা। আপনি কি মনে হয় না যে আপনি কি বলতে চাচ্ছেন যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে তাহলে কোন ধরনের যে ধরনের অভিযোগ আসছে তেমন না? না, আমি যে জিনিসটা বুঝতে পারছি যে তাদের ভিতরে একটা মিসকনসেপশন কাজ করছে, সেটা হচ্ছে যে ওনারা মনে করতেছেন যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এই পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে, অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো বৈঠক হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 11-13 জন লোক যেভাবে কাজ করেছে এবং কাজ করার তারা কোন দায়িত্বটুকু পালন করেছেন, তারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন এই জন্য যে বেশ কিছু লোক এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দেখতে চায়, তাদের বেশ কিছু প্রপোজাল আছে, সেই প্রপোজালগুলোকে তারা একসাথে করে এবং তারা সেটার উপর আলোচনা করে একটা ড্রাফট তৈরি করে জিএতে একটা এজেন্ডা তৈরি করে, দ্যাট ওয়াজ দেয়ার ডিউটি, নাথিং এলস। এটা এমন না যে এই 13 জন লোকে যেটা তৈরি করেছে, যে ড্রাফটটা তৈরি করেছে এটাই পাস করতে হবে, এটাই পাস হয়ে যাবে, দ্যাট ইজ নাথিং। এটা এখন একটা এজেন্ডা হিসেবে তৈরি হয়ে গেছে। নেক্সট জিএ মিটিংয়ে এই এজেন্ডা নিয়ে আলোচনা হবে, কারণ এটার সমস্ত উৎসের ক্ষমতা হচ্ছে হলো যে ইসি যদি মনে করে যে এই কনস্টিটিউশনের এই ধারাগুলো ভালো, এটা রাখা দরকার আছে, তারা যদি সাপোর্ট করে থাকবে। আর যদি ইসি যদি মনে করে না এই কনস্টিটিউশনের এই ধারাটা ভালো নয়, এটা থাকবে না। কোনো দরকার নেই। ইসি তারা যে মিটিং এসে কথাবার্তা বলবে, সেখানে আমাদের ডিসিশন হবে, প্রত্যেকটা পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। আমরা যদি এগ্রি করি যে না এটা আমাদের এখানে থাকা দরকার আছে, থাকবে। যদি আমরা এগ্রি করি না, মেজরিটি মানুষ মনে করে যে না এটা করি না, আপনি বলছেন তাহলে আপনার বাফলা রান করছে কনস্টিটিউশন ওয়াইজলি? অফকোর্স নট। এখানে আনকনস্টিটিউশনালি কোনো কিছুই করা হয়নি। আমি শুনেছি যে তারা প্রশ্ন তুলেছে যে এই যে 13 জন লোক কনস্টিটিউশন কমিটি মানে তৈরি করা হয়েছে, এটা নাকি আনকনস্টিটিউশনাল। এটা কোথায় কিভাবে আনকনস্টিটিউশনাল হলো, এটা যদি কেউ আমাকে এসে ব্যাখ্যা দিতে পারেন, আই উইল বি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা বলেছি যে একটা বাফলাতে আগামীতে আমরা কতগুলো নিয়ম কানুনের ব্যাপারে চিন্তা ভাবনা করেছি, যেটা ইসি ফাইনাল অনুমোদন দিবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক হঠাৎ করে বাফলাতে এসে ক্যাবিনেটে ঢুকে পড়ে। আমরা বলেছি যে না, এটা বোধহয় ঠিক না, কারণ তার কোনো রকম কোনো বাফলার উপর অভিজ্ঞতা নেই। সেই অভিজ্ঞতাহীনভাবে এসে বাফলাতে এসে ক্যাবিনেটে মেম্বার হয়ে যাচ্ছে। আমরা সেই ক্ষেত্রে বলছি যে কোনো লোক যদি ডিজায়ার করে যে হি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ ক্যাবিনেট, তাহলে তাকে বাফলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিভাবে সম্পৃক্ত থাকতে হবে? বাফলা মূলত আমরা প্রতি বছরে মিনিমাম আমরা 12টা ইসি মিটিং করি। এই ইসি মিটিং এর 33%, দ্যাট মিনস 4টা মিটিংয়ে তার উপস্থিতি থাকতে হবে। 4টা মিটিংয়ে উপস্থিত থাকতে পারলে সে বুঝতে পারবে যে বাফলাটা কিভাবে চলে, বাফলা মিটিংগুলো কিভাবে হয়, হোয়াট ইজ বাফলা কনস্টিটিউশন, হোয়াট ইজ বাফলা আইডিওলজি, এই জিনিসগুলো সম্বন্ধে তার একটা সম্পূর্ণ ধারণা। রুলস ইউ ডোন্ট নো দ্য রুল। Yeah, you don't know the rules. You're going to be one of the vital persons to make the rules, deciding persons to how to Bafla move toward forward. এবং সেই ব্যক্তির যদি বাফলা সম্বন্ধে ধারণাই না থাকে, তাহলে সেই ক্যাবিনেটে কি করবে? তারপরে আরেকটা কথা উল্লেখ করেছেন যে আপনারা এডুকেশন নিয়েছেন। এডুকেশনের ব্যাপারটা এটা আসলে আমি আগেই বললাম যে এটা কিন্তু সবকিছু ফাইনাল না, কোনোটাই ফাইনাল না। এই জিনিসগুলো যখন জিএতে আলোচনা হবে, আমি মনে করি যে এডুকেশনের ব্যাপারটা এটা শুধু একটা জিনিসকে চিন্তা করি হয়তো এসেছিল যে বাফলার যিনি প্রেসিডেন্ট হবে তার একটা যোগ্যতা যদি ওই মানে সম্মানজনক যোগ্যতা যদি না থাকে, জিনিসটা হয়তো দেখতে ভালো দেখায় না এবং বাফলার স্ট্যান্ডার্ডটা সেটাভাবে বজায় থাকে না। আমার মনে হয় সেই জিনিসটা কনসিডার করে হয়তো এই প্রপোজটা এসেছিল। তবে এটাতে দিস ইজ নট ফাইনাল। এখন কথাবার্তায় বুঝতে পারছি যেটা এটা কারো ইন্টেনশনাল ছিল না যে কাউকে ব্লক করার জন্য। এখন কথাবার্তায় বলতে বোঝা যাচ্ছে যে কিছু কিছু লোক আছে যারা বাফলাতে এই ধরনের পজিশনে আসতে চান বা তারা হয়তো এটাকে কোয়ালিফাই করেন না, তাদের জন্য এটা সমস্যা হবে। ডেফিনেটলি আমরা যেহেতু মিটিং করে এটাকে হয়তো আমরা ভয়েড করে দিতে পারি, না ঠিক আছে। ওটা আমাদের লাস্ট সেকেন্ড অ্যাপার্টমেন্টের লাস্ট ইয়ারে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে সেটা হলো যে ডক্টর মাহবুব খানকে নিয়ে, যে ওনাকে নাকি প্রতিষ্ঠাতা হিসাবে এই চিহ্নিত করার জন্য এটা আপত্তি অনেকে করেছেন। আমার একটা প্রশ্ন, আমি সমস্ত এসির কাছে একটা প্রশ্ন রাখতেছি যে মাহবুব খানের অবদান কেউ কি অস্বীকার করতে পারবে? উনি যদি এখানে না আসতো, উনি যদি এই থিওরিটা এই আইডিওলজিটা নিয়ে না আসতো, তাহলে কি বাফলা গঠন হতো? উনি যদি এখানে না আসতো, তাহলে কি আজকে বাফলার চতুর্থ বা পঞ্চম বর্ষে বাফলা পদার্পণ করতে পারতো? উনি যদি এই আইডিয়া নিয়ে না আসতেন,
তাহলে কি বাফলা এখানে প্রতিষ্ঠিত এবং বাফলার মতো এত একটা সুন্দর ফেডারেশন এখানে কি হতো কিনা। এবং উনি কি পরিমাণ পরিশ্রম করেছেন। বাফলা গঠন হয়েছে 2006 এর জুনের 6 তারিখে 2000, কিন্তু উনি কাজ করেছেন তার থেকে 2-3 বছর আগে থেকে। এই যে বাফলা প্রথম মিটিং করার আগেও যে সময়টা উনি দিয়েছেন এবং বাফলা গঠন হওয়ার পরে যে পরিমাণ এফোর্ট, সময়, কন্ট্রিবিউশন, টাকা পয়সা সবকিছু দিয়ে যে পরিমাণ উনি সাপোর্ট দিয়ে এসেছেন, এটাকে কি কেউ অস্বীকার করতে পারবে? আপনি আপনি নিশ্চয়ই জানেন যে বালা 17 বছর বন্ধ হয়ে থাকার পরে বিভিন্ন অর্গানাইজেশন ছোট ছোট ধরেন তৈরি হয়েছে। এই তৈরি অর্গানাইজেশন গুলোকে নিয়েই তো একটা ফেডারেশনের চিন্তা ভাবনা আসছে। এর মধ্যে কিন্তু কেউ আর এই ধরনের চিন্তা ভাবনা করেনি। এবং যখন এই ধরনের কোর্স করেছে বা এসছে, তখন যারা আগের পুরাতন নেতা ছিলেন তাদের একটু লাগছে যে, এবং তারাই আমি তাদের কয়েকজনকেই দেখেছি যে এ ধরনের পচা সাবান হিসাবে চিহ্নিত করেছেন। 40 বছর উনি বা দেশের বাইরে আছেন, তাকে রাজাকার বলা হচ্ছে, তাহলে বলবো যে এটা ষড়যন্ত্রমূলক ভাবেই তাকে রাজাকার বলা হচ্ছে। এবং অনেকেই এটা বলেছেন যে তাকে রাজাকার হিসাবে চিহ্নিত করে ছাড়ছি এবং এখান থেকে লস অ্যাঞ্জেলেস থেকে ছাড়া করা হবে। না, এটা কেউ জোর করে তো কোনো কিছু তৈরি করতে পারবে না, জোর করে কোনো কিছু মানে কোনো জায়গাতে মানে প্রচলন করতে পারবে না। আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন, এটা অবশ্য এই মুহূর্তে মানে ডিসকাস করতে গেলে অনেক সময় দরকার আছে। না, এটা এই জন্য আসছে যে এই ওনাকে যে প্রতিষ্ঠা করার জন্য এই পয়েন্টটা কিন্তু এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আছে। আমি আপনাকে আরেকটা সেনসিটিভ কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 40 বছর পরেও তাকে জাতির পিতা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারতেছি না, আমরা এখনো বাধার মুখে। আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। নেক্সট ইয়ারে যদি বিএনপি ক্ষমতা চলে আসে, উনি থাকবেন কিনা আই হ্যাভ ডাউট। এই যে বঙ্গবন্ধুর মতন এত বড় ব্যক্তিত্ব, যার সারা জীবনটা কর্মকাণ্ড ছিল বাংলাদেশকে ঘিরে, এবং তার যে অবদান অনস্বীকার্য, এইটা কি আমরা স্বীকার করি না? এবং নট অনলি 1%, 2% পিপল, 33% পিপল আমরা স্বীকার করি না। তার মানে কি, বিএনপি একটা বৃহৎ অঙ্গ সংগঠন দল বাংলাদেশে, এবং তারা আমি মনে করি 1/3 পপুলেশনের তারা জনপ্রিয়তা অর্জন করে। এই 1/3 পিপল এই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্মরণ করতে চায় না, মানে তাকে মানতে চায় না। তাহলে সেই ক্ষেত্রে মাহবুব খান তো কিছুই না। আমরা যেটা চাচ্ছিলাম যে মাহবুব খানের যেটুকু করেছে তার ততটুকু রেসপেক্ট দেওয়া। মাহবুব খান যে রেসপেক্টটা অর্জন করেছে আমাদের এই এলাকায় এসে, যে কাজটি উনি করেছে, এটা নিদর্শন স্বরূপ। কারণ আমরা কিছু কিছু জায়গা থেকে শুনতেও পেরেছি যে মাহবুব কিসের ফাউন্ডার, আই এম দ্য ফাউন্ডার। বাফলার কোনো মেম্বার তারা নিজেদেরকে মনে করেন তারা ফাউন্ডার বাফলার, কিন্তু মাহবুব খান কোনো ফাউন্ডার না। এই কথাগুলো যখন আসছে তখন আমাদের মনে না, অনেকে কো-ফাউন্ডার বলেন। না, কো-ফাউন্ডার বলতে আপত্তি নাই। আই এম দ্য কো-ফাউন্ডার। ইচ এন্ড এভরিবডি ইজ দ্য কো-ফাউন্ডার। কো-ফাউন্ডার এন্ড ফাউন্ডার, দ্যাট শুড বি আ ডিফারেন্স। যেহেতু উনি এই জিনিসটা এখানে নিয়ে আসছেন, উনি এটা প্রতিষ্ঠা করার জন্য যে নিরলস পরিশ্রম করেছেন, ওনাকে আমরা এই সম্মানটা দিতে এতটা দ্বিধাবোধ হবো কেন? তাহলে তো বোঝা যাবে আমাদের ভিতরে জেলাসি কাজ করছে, প্রতিহিংসা কাজ করছে, তাই না? ওই জন্যই ওই পয়েন্টটা আনা হয়েছে। আদারওয়াইজ ওই পয়েন্টটা আনার দরকার ছিল না। যদি কোনো মেম্বার এটা মনে করতেন যে না, ওনার এটা যোগ্যতা আছে, ওনার ব্যাপারে কোনো প্রশ্ন, তাহলে আপনি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বলছেন যে এটা তো যেটা আনা হয়েছে এটা তো ফাইনাল না, এটা জেনারেল মিটিং এ এটার মালিক হচ্ছে জেনারেল ইসি মেম্বার, হোল ইসি মেম্বার। ইজ নট 13 পিপল। 13 পিপলের দায়িত্ব যতটুকু সেটুকু তারা করে ফেলছে। তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে এটাকে সাজাতে হবে, একটার পর একটা, কোনটার পরে কোনটা যাবে না যাবে। এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং আমরা অনেক টিভির মাধ্যমে দেখছি যে অনেক বক্তব্য আসছে যে বাফলা আরেকটা তৈরি হচ্ছে। তো এবং তার পরিপ্রেক্ষিতে হুদা ভাই একটা প্রপোজাল দিয়েছিলেন যে হুদা ভাই ছিল যে কনস্টিটিউশনাল সিভিয়ারলি ভায়োলেট হয়েছে এ পর্যন্ত, এবং তার জন্য আপনার ক্যাবিনেট ডিসলভ করে দিয়ে বিওটির কাছে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা সত্যি কথা বলতে কি, এই ব্যাপারটা আমি শুনেছি আপনার করা টিউব এবং আরো দু একজনের টিউবে আমি দেখেছি, এবং তারা যে কর্কশ ভাষায় কথাগুলো বলেছে, এটা অত্যন্ত অশোভনীয়। এবং এটা আমরা কমিউনিটি পিপল হিসাবেও, আমি একজন কমিউনিটি পিপল হিসাবে আমি আশা করি নাই। বাফলা ক্যাবিনেট এই পর্যন্ত যা করেছে, আপনি যদি লক্ষ্য করে থাকেন, এই ক্যাবিনেট আসার পরে এই ক্যাবিনেট কিভাবে আসলো? একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আসলো, একটা নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে তারা আসছে। এবং এই নির্বাচনের ব্যাপারে কারো কোনো প্রশ্নই থাকতে পারে না। এবং নির্বাচনের হওয়ার পরেই কিন্তু যারা বিজেপি দল ছিলেন তারা কিন্তু তাদেরকে কংগ্রাচুলেট করেছেন।